শুরু করছি ডার্ক সাইড লিখুনিতে জাবিন ফোরকান পর্ব সংখ্যা ৮। হোম কেয়ারের মতো বেসরকারি প্রতিষ্ঠান কারো কবজায় যাওয়া সম্ভব এটা কল্পনা করতে পারেনি সে। অর্থের সম্মুখে ক্ষমতা ঝুঁকতে বাধ্য। আজ নতুন করে আবারও প্রমাণিত হলো অর্থই প্রকৃত ক্ষমতা। রোজের মস্তিষ্ক বর্তমানে নিজের দাঁত ছাড়া আর কিছুই ভাবতে সমর্থ নয়। ডগায় দুঃসাহসের ডানায় ভর করে সে এগোলো দরজার দিকে। চারুলতার কণ্ঠস্বর তাকে রুখল তৎক্ষণাৎ। আরিয়া, হোয়াট ইজ হ্যাপেনিং? চোরকের মতো পেছন ঘুরে তাকালো রোজা। মায়াবী মেয়েটির অবয়বে প্রথমবারের মতো এক অদ্ভুত কঠোরতার ছাপ লক্ষ্য করলো চারুলতা। হতবাক হয়ে রইল। হোম কেয়ার হসপিটাল, ক্যান্সার ইউনিট, কেবিন নং 18। নীল ফিরে আসলে বলবেন। এইটুকুই। চারুলতাকে বিন্দুমাত্র কথা বলার সুযোগ না দিয়ে রোজা বেরিয়ে গেল বাইরে। তার যাওয়ার পথে এক দৃষ্টে তাকিয়ে থাকলো চারুলতা। 1 ঘন্টা পর চারুলতা হলরুমে একের পর এক চক্কর কেটে চলেছে। অদ্ভুত এক আশঙ্কায় তার হৃদস্পন্দন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দরজার লকে কার্ড পাঞ্চের শব্দ আসতে উত্তেজিত হয়ে ফিরে তাকালো সে। দরজা খুলে ভিতরে ঢুকলো আসমান। তার হাতে একটা প্যাকেট। সে প্যাকেটে শোভা পাচ্ছে একজোড়া চকচকে বর্ণের ধাতব নানচাক। আতঙ্কিত চারুলতাকে দেখে আসমান থমকে পড়ল, ভ্রু উঁচু করে চাইল। এই অভিব্যক্তি তার প্রশ্ন। আরিয়া একটু আগে। কোনো প্রকার সময় নষ্ট না করে ব্যাখ্যা দিল চারুলতা। ব্যাখ্যা সমাপ্ত হতে আসমান পুনরায় উল্টো ঘুরে এগোলো দরজার দিকে। একটা প্রশ্ন পর্যন্ত করল না। আমিও আসি। না। আসমানের কণ্ঠে প্রতিধ্বনি হলো সমগ্র হল ঘরে। পেছনে ফিরেও তাকালো না সে। চারুলতাকে রেখে সোজা বেরিয়ে গেল দরজার বাইরে। করিডোর ধরে লিফটের দিকে হাঁটতে হাঁটতে নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো আসমান। ওপাশ থেকে রিসিভ হতে বহুদিন বাদে প্রথমবারের মতো আসমান নিজের থেকে বলে উঠল, নিহাদ। রোজার বয়স তখন 3। সবেমাত্র খড়ি হাতে স্লেটে আঁকিবুকি করতে শিখেছে। বাবা মায়ের অতি আদরের একমাত্র সন্তান। একমাত্র, অবশ্য আর বেশি দিনের জন্য বজায় থাকার কথা ছিল না। খুব দ্রুতই পরিবারটিতে যুক্ত হতে যাচ্ছিল এক নতুন সদস্য। মর্মান্তিক এক অগ্নিকাণ্ড। পার্শ্ববর্তী বিল্ডিং এর রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অদ্ভুত আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে আশেপাশের 3টি স্থান। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 12 ঘন্টা আক্রান্ত পরিশ্রমের পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিদেবতাকে। কিন্তু ততক্ষণে প্রাণহীন 500 শ্রোধ, আহত অজানা। প্রলয়ঙ্কারী সেই দুর্ঘটনায় নিজের সর্বস্ব বিসর্জন দেওয়া রোজা। পরিবার শব্দটির মর্মার্থ উপলব্ধির আগেই পরিবার হারিয়ে এতিম হয়ে পড়ে সেই পৃথিবীর বুকে। প্রায় মুমূর্ষু অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছিল রোজাকে। রক্ষকের ভূমিকায় যথারীতি অভিভূত হয়েছিল তার মা। মারা নিজের সন্তানের জন্য সবকিছু করতে সক্ষম। তার এক নির্দোষ নিদর্শন পৃথিবীর বুকে স্থাপন করে দিয়ে গিয়েছিলেন তিনি। কোলে তুলে বারান্দা থেকে ফায়ার সার্ভিস টিমের সেফটি নেটে ছুড়ে দিয়েছিলেন রোজাকে। কিন্তু নিজেকে এবং স্বামীকে রক্ষা করতে পারেননি। ছড়িয়ে পড়া আগুনের উত্তাপ এবং ভয়ঙ্করী কালো ধোঁয়ার বিষিয়ে তোলে তাদের শ্বাসনলী। গর্ভবতী মা এত ধকল সহ্য করতে পারেননি। ইহলোক ত্যাগ করেন নিজের স্বামীর বুকে মাথা রেখে স্ত্রীর মৃতদেহ আগলে নিয়ে পৃথিবীতে জীবিত থাকার সকল ইচ্ছা হারিয়ে ফেলেছিলেন স্বামী। যদিও নিজের একমাত্র সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করবেন সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শ্বাসনালীর 90% পুড়ে যাওয়ায় নিজের ভালোবাসার স্ত্রী এবং অবনিষ্ঠ সন্তানকে অনুসরণ করেন তিনি। নিজের বাবা এবং সৃষ্টিকর্তার ভরসায় ইহলোকে রেখে যান নিজের যক্ষের ধনকে। নিজের বড় ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েন ইউনুস রহমান। পিতৃমাতৃহীন রোজাকে আগলে নেন নিজের বুকে। নিজের মুর্মুষু ছেলের হাত ছুঁয়ে ওয়াদা করেছিলেন তিনি রোজাকে গড়ে তুলবেন, সুন্দর একটি জীবনদান করবেন। জীবনের সকল সঞ্চয় ব্যয় করে কেনা ফ্ল্যাটে ছোট ছেলের সঙ্গে থাকতেন তিনি। রোজাকে নিয়েও যান সেখানে।
প্রথম কয়েক বছর বেশ ভালোই চলছিল সবকিছু। ছেলে তার এবং ভাতিজির বেশ খেয়াল রাখত। নামি দামি একটি সরকারি স্কুলে ভর্তিও করিয়ে দিয়েছিল সে রোজাকে। স্নেহ করতে যথেষ্ট, কিন্তু বিপত্তি ঘটে ছেলেটার বিয়ের পরপরই। এক ধনী দুলালির সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তার। বেশ কাঠখড় পোড়াতেই সেই সম্পর্কের পরিণতি দান করেন ইউনুস রহমান। খুব শখ করে নতুন বউ আনলেন নিজের বাড়িতে। ভালোই হবে, তার রোজা একজন মায়ের মতো মানুষকে জীবনে পাবে। কিন্তু তিনি কোনোদিন কল্পনাও করেননি তার সেই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। বছর ঘুরতে ধনী মেয়ের সত্যিকার রূপ বাহিরে আসতে শুরু করে। বৃদ্ধ শ্বশুর এবং এতিম ভাতিজির জন্য খাটতে সে ইচ্ছুক নয়। স্বামীর সঙ্গে আলাদা ঘর চায়। তাছাড়া তারও সন্তান আসতে চলেছে। এমন পরিবেশ নবজাতকের জন্য মোটেও উপযোগী নয়। আলাদা থাকতে হবে, কিন্তু কেন থাকবে? ফ্ল্যাট ফ্ল্যাট তো আগেই ছেলের নামে লিখে দিয়েছিলেন ইউনুস রহমান। এই বাড়ি তার ছেলে, তিনি চলে গেলেই হয়। ইউনুস রহমান হতভম্ব হয়ে পড়েছিলেন যখন দেখলেন নিজের ছেলেও আজ তার পক্ষ নিল না। অন্তত আত্মমর্যাদা সম্পন্ন ইউনুস কিছুদিনের মধ্যে রোজার হাত ধরে বেরিয়ে আসেন সেই ফ্ল্যাট থেকে। মাথার উপরে খোদা আছেন, তিনি রিজিকের ব্যবস্থা করবেন। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! ছেলের স্ত্রী বিলাসিতার লাখ টাকার পামেরিয়ার কুকুরটি পর্যন্ত স্থান রয়েছে বাড়িতে, অথচ জলজান্ত শ্বশুর এবং ভাতিজিকে জায়গা দিতে কষ্ট হয়ে যায়। কৌতুক হাসি হেসেছিলেন ইউনুস। অতঃপর রোজাকে নিয়ে এক নতুন জীবনযুদ্ধ শুরু হয় তার। একটি বেসরকারি ব্যাংকে গার্ডের চাকরি নেন। সকালে চাকরি করতেন, সন্ধ্যায় আশেপাশে বাড়ির ছেলে মেয়েদের টিউশন পড়াতেন। তাই দিয়ে রোজার ভরণপোষণ থেকে আরম্ভ করে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। নাতনিও যেন তার কষ্ট বুঝতে শিখেছিল। দুর্দান্ত ফলাফল করতে লাগলো, কিন্তু যত উপরের ক্লাসে উঠত ততই ভালো পড়াশোনার চাহিদা বাড়লো। রোজার ইচ্ছা ছিল একজন ইঞ্জিনিয়ার হবে, নিজের প্রজেক্ট তৈরিকৃত বিল্ডিং এর ফ্ল্যাট কিনবে। সেই ফ্ল্যাটে দাদুকে নিয়ে থাকবে, তাকে নিয়ে হজ করতে যাবে মক্কায়। তারপর একদিন নিজের উপার্জনের কেনা গাড়িতে করে দাদুকে নিয়ে বেড়াতে যাবে চাচার বাসায়। কত শত স্বপ্ন বোনা ছিল দাদু আর নাতনির ছোট্ট সংসারে, কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো সবকিছু এলোমেলো করে দেয় একটু দুর্বিষহ ঘটনা। ইউনুস রহমানের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার, এবং তারপর আর কিছুই কোনোদিন ঠিক হয়নি। বুয়েটে পড়ার স্বপ্ন বিসর্জন দেয় রোজা। হন্য হয়ে কাজ খুঁজতে শুরু করে নিজের দাদুর উন্নত চিকিৎসার আশায়। একে একে গ্রামের বাড়ি, জমি, পুরাতন বাড়ি, একটিমাত্র পুকুর, সবকিছুই হাতছাড়া হয়। চাচার কাছে হাত জোর করে লাভ হয়নি। চাচির পায়ে ধরে কেঁদেছিল রোজা, ভিক্ষা চেয়েছিল দাদুর জন্য। যেন মানুষটা তার প্রয়োজনে নিজের সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছে, তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল রোজা। কিন্তু লাভ হয়নি। সম্পদের কালো চশমা তাদের বিবেক বুদ্ধি ঢেকে দিয়েছিল, মুছে দিয়েছিল সকল মানবিক মূল্যবোধ। রোজা আজও স্মরণ হলে কান্না পায়। তার চাচা 2 লাখ টাকা বান্ডিল তার গায়ে ছুড়ে দিয়ে বলেছিল, ভালো তো শরীর বানিয়েছিস, ওটা বিক্রি করতে পারিস না? এমন কথার পর সেই টাকার বান্ডিলে হাত লাগানোর মতন পাপ কার্য রোজা করেনি। তার পরের কাহিনী বর্ণনা করার মতো তেমন কিছুই নেই, তার শুধু হৃদয়ের অনুবাদনের ব্যাপার। একটি দীর্ঘশ্বাস ফেললেন ইউনুস রহমান। অতীতের রোমান্টায়ের তার সমস্ত হৃদয় কেমন চেপে আসছে বিষাদে। মাতৃহীন 2 ছেলেকে কোলে পিঠে করে বড় করেছিলেন তিনি। একজন হলো মানুষ, আরেকজন হলো অমানুষ। এই ব্যর্থতার দায় কি আদৌ তার? তার চড়ুইকে একটিবার দেখতে আজ বড্ড ইচ্ছা করছে। অন্তিম সময় ঘনিয়ে এসেছে বলে কি এমন ইচ্ছা, খোদাই ভালো জানেন। রোজার রহমানের সঙ্গে খুব শখ করে নিজের প্রিয় অঞ্চল পাখিটির নাম যুক্ত করে দিয়েছিলেন চড়ুই। একদম চড়ুইয়ের মতো তার আশেপাশে সর্বক্ষণ কিচিরমিচির করে বেড়াতো। মেয়েটির মায়াঝরা মুখের দিকে তাকিয়ে যেন পাষাণের হৃদয় গলে যেতে বাধ্য, কিন্তু অমানুষদের হৃদয় তাতে গলে না। ঘণ্টাখানেক আগে 2 জন লোক কেবিনে এসেছিল। প্রথমে কিছুটা খটকা লেগেছিল তার। 13 বছরের রোজা বাদে তার অন্য কোনো পরিবার সদস্য তাকে দেখতে আসেনি। অবশ্য তাদের একজন নিজের পরিবার বলে গণ্যও করে না তিনি। কিন্তু এরা কারা? নার্স জানায় তারা নাকি সুদূর যুক্তরাষ্ট্র থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ, রোগীদের অবস্থান পর্যবেক্ষণ করতে এসেছেন। তারপর আর একটি বিষয় নিয়ে খুব বেশি ভাবেননি তিনি।
ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলেন। বর্তমানে জাগ্রত হয়ে অলস মুহূর্ত পার করছেন। নার্সও নেই কেবিনে। যান্ত্রিক শব্দ করে ব্যস্ত থাকা হার্ট মনিটর ব্যতীত সবকিছুই নীরবতার চাদরে আচ্ছাদিত। হঠাৎই মৃদুধ্বনি তুলে কেবিনের দরজাটি খুলে গেল। ভেতরে প্রবেশ করলো কেবিন বয়ের পোশাক পরিহিত একজন লোক। কেবিন পরিষ্কার পরিচ্ছন্নতার রক্ষার প্রতিদিন একবার করে কেবিন বয় আসে, কিন্তু তাকে ইউনুস রহমান চেনেন। এই কেবিন বয় ভিন্ন কেউ। সার্জারিক্যাল মাস্ক পরে থাকা দরুন চেহারা না দেখা না গেলেও শক্তিশালী দৈহিক অপকাঠামো ঢাকা সম্ভব নয়। তুমি কে? রুমি কোথায়? গত প্রায় 3 মাস যাবৎ রুমি নামের একটি ছেলে তার কেবিন রুমে কাজ করে আসছে। সুখ দুঃখের আলাপে তার ছেলেটির সঙ্গে যথেষ্ট সখ্যতা গড়ে উঠেছিল। ইউনুস রহমানের প্রশ্নে নতুন কেবিন বয় হেসে বলল, রুমি 1 মাসের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছে। ও, তা এমন মুখ ঢেকে রেখেছ কেন? আমি ক্যান্সারের রোগী, ছোঁয়াচে রোগী নই। শুকনো কণ্ঠে কিঞ্চিত হাসলেন ইউনুস। তাতে কেবিন বয় আস্তে করে নিজের মাস্ক নামিয়ে ঝকঝক করে এক হাসি উপহার দিল তাকে। ছেলেটির মুখ পানে কয়েক মিনিট একদৃষ্টে তাকিয়ে থাকলেন তিনি, কারণ ছেলেটি সুদর্শন। এক বেসরকারি হাসপাতালের কেবিন বয় চরিত্র যেন তাকে মানানসই লাগছে না। বিশেষ করে ডান কানের ললিতে চকচকে বর্ণের একটি পাথর দুল বেশ নজর কাড়ছে। পুনরায় মাস্কটি মুখে চড়িয়ে সে এগোলো, বেডের পাশে বসে পড়ল। আপনার এখন ঘুমানো দরকার, আপনি ঘুমান, আমি এখানে আছি। কথাগুলো সাধারণত নাচ বলে থাকে, তবে ইউনুস রহমান খুব অবাক হলেন না। রুমি প্রায় রাতে তার কাছে বসে থাকতো। হয়তো এই ছেলেটিকেও যাওয়ার আগে বলে দিয়েছে থাকতে পারে। তাই তিনি বেশি না ভেবে চোখ বুঝলেন। কিছুক্ষণ পর অনুভব করলেন কেবিন বয় ছেলেটি তার কপাল ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। হন্তদন্ত হয়ে হোম কেয়ার হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে না চাইতে রোজার শরীরে একটি শিরশিরে অনুভূতি খেলে গেল। এক পূর্বে যতবার এসেছে রোগী এবং স্বজনদের আনাগোনায় পরিপূর্ণ থাকতো চারপাশ, বর্তমানে রোগী তো দূরে থাক, রিসেপশন ডেস্ক পর্যন্ত শূন্য পড়ে আছে। নাইট গার্ডের নামগন্ধও নেই। ব্যাপার কি? এটা কোনো ফাঁদ নয় তো? ভাবতে ভাবতে রোজার ফোন ভাইব্রেট করে উঠল। ডক্টর ওয়াসিমের নাম কলার আইডিতে ভেসে উঠতেই রোজা দ্রুত রিসিভ করলো। মিস রোজা, আপনি এসেছেন কি? ডাক্তারের কণ্ঠস্বরে একটি অস্বাভাবিকতা ধরা পড়ল। নিজের দাঁতন ডাক্তারের সঙ্গে রোজা প্রায়শই আলাপ আলোচনা করে থাকে। জটিল থেকে জটিলতর সময়েও কখনো তার কণ্ঠ কম্পিত হয় না। এমনকি কিছুক্ষণ আগেও যখন তিনি ফোন করে রোজাকে অযাচিত আগন্তকদের সম্পর্কে জানালেন, তখনও তার কণ্ঠ চাপা শোনালেও ভয় তো লাগেনি। জবাব দিতে গিয়েও দিল না রোজা, ঠোঁটে ঠোঁট চেপে রইল। মিস রোজা, আমি আসতে পারছি না ডক্টর। আমার ভীষণ ভয় হচ্ছে, যদি তারা দাদুর বদলে আমাকে ধরে ফেলে। অভিনয় শুরু করলো রোজা। অপর পাশ থেকে কয়েক মুহূর্ত সব নীরব। এরপর ডক্টর ওয়াসিমের কণ্ঠস্বর জানালো, কি বলছেন মিস রোজা? আপনার দাদুর কি হয়ে গেল? আপনার দাদুর কিছু হয়ে গেলে হোক, আপনি আসুন, আমি দেখছি। কোনো সমস্যা হবে না। আমি আপনাকে গ্যারেজের দিক দিয়ে নিয়ে আসব। অসঙ্গতি। ডক্টর ওয়াসিম আহমেদ কখনোই কথা বলার সময় শব্দের মাঝখানে বিরতি প্রদান করে না। সময় সাক্ষেপের অর্থ তাকে কেউ কথাগুলো শিখিয়ে দিচ্ছে। তৎক্ষণাৎ ফোন কেটে দিল রোজা। সিম কার্ড বের করে 2 আঙুলে চাপ দিয়ে ভেঙে ছুঁড়ে ফেলল দেওয়ালে। তার হৃৎপিণ্ড ধুকধুক করছে। সে আশা করছে এখন পর্যন্ত তার ফোন ট্র্যাক করা হয়নি, কিন্তু যদি হয়ে থাকে তাহলে। সুইচ অফ করে ফোন ব্যাগের ভেতর ফেলল রোজা। এখন কি করবে সে? দীর্ঘ প্রশ্বাস টেনে রোজা সাবধানে এগুলো সামনের লিফটের দিকে। হয়তো ডক্টর ওয়াসিম যে তাকে জানিয়ে দিয়েছিল তার আগমনের ব্যাপারে। বিষয়টা তারা টের পেয়ে যায়, অতঃপর তাকে কবজায় নিয়ে রোজাকে পাকড়াও করে ফাঁদ পাতে। তাই চারপাশে এত খোলামেলা নির্জন, ঝামেলা মুক্ত। কিন্তু এতদূর পৌঁছে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। দাদুকে সে কিছুতেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারবে না। মানুষটা তার জীবনের সবকিছু, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তার জন্য যদি নিজের প্রাণও আজ বিসর্জন দিতে হয়, তাতেও রোজা প্রস্তুত। লিফটের ফ্লোর 4র্থ তলা দেখাচ্ছে, নিচের দিকে নামছে। তীর চিহ্ন। ব্যাগ থেকে মরিচের কৌটা বের করে হাতে শক্তভাবে ধরল রোজা।
পাশের সিঁড়ির কয়েক ধাপ উপরে দাঁড়িয়ে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো কে আসছে দেখার জন্য। 30 সেকেন্ডের মাথায় ডিং শব্দ করে খুলে গেল লিফটের দরজা। ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজনের কোমরে বেল্ট গোজা, পিস্তলের ম্যাগাজিন। দৃষ্টি এড়ালো না সতর্ক রোজার। ব্যাপার কি? মজিদ যে বলল সিসিটিভিতে দেখছি মেয়েটা এখানেই। বলতে বলতে একজনের ফোন বেজে উঠল। মজিদ ফোন করেছে। হ্যালো মজিদ। পেছনে আর তো কণ্ঠটি শোনার সাথে সাথে দুইজন পেছনে ঘুরে তাকালো। পাউডার জাতীয় কিছু একটা ছুটে এলো উভয়ের মুখ বরাবর। আহ! হাহাকার করে উঠল নিজেদের। চোখ চেপে ধরল তারা। অর্ধেক মরিচের কোটা শেষ করেছে রোজা। উভয় জ্বলনিতে কাতরাতে কাতরাতে মেঝেতে বসে পড়তেই সিঁড়ি থেকে লাফিয়ে নামলো সে। লিফট পুনরায় উপরে উঠতে আরম্ভ করেছে। খুব সম্ভবত সিসিটিভি রুমে থাকা সেই মজিদ বাকিদের জানিয়েছে তারা আসছে। দ্রুত ভাবতে থাকলো রোজা। কি করবে সে? দাদুর কেবিনে যাবে কি? তারা যদি ওখানে পৌঁছে থাকে তাহলে তো সর্বনাশ। সিঁড়ি বেয়ে ছুটল রোজা, কিন্তু অতর্কিতে মেঝে থেকে উঠে একজন তার পা চেপে ধরল। একটা জোরালো হ্যাচকা টানে হিড় করে নামিয়ে আনলো শক্ত টাইলসের মেঝেতে। হাতের ব্যাগ আঁকড়ে ধরে রাখতে চাইলেও তা ছিটকে গেল কিছুটা দূরে। সঙ্গে গড়িয়ে গেল মরিচের কৌটাও। হারামজাদি! রোজার উপর চড়াও হলো সে। এক নিমিষে চেপে ধরল তার গ্রীবাদেশ। মরিচের কারণে তার চোখ জোড়া লাল হয়ে উঠছে। পানি গড়াচ্ছে অনবরত। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো রোজার। বুকে জেঁকে বসলো অদ্ভুত এক চাপ। শরীর খুব দ্রুত অক্সিজেন হারাচ্ছে। জলদি কিছু করতে হবে, না হলে মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে, জ্ঞান হারাবে সে। দাঁতে দাঁত চেপে শরীরের সর্বশক্তি দিয়ে হাঁটু উঁচু করে সে আঘাত হানল তার উপর চড়াও হওয়ার লোকটা দুর্বল জায়গা বরাবর। কচ করে একটা শব্দ, একটা অদ্ভুত ধ্বনি নির্গত করে সে লুটিয়ে পড়ল মেঝেতে। দুই হাত ক্ষতস্থান চেপে ধরে বাইন মাছের মতো গড়াগড়ি দিতে আরম্ভ শুরু করলো মেঝেতে। দ্রুত উঠতে চাইল রোজা, কিন্তু এবার তাকে আঁকড়ে ধরল অপরজন। সে পিস্তল বের করতে করতে রোজা উভয় হাত বাড়িয়ে দূরে পড়ে থাকা নিজের ব্যাগটা টেনে আনলো নিজের দিকে। ছুরিটা বের করে নিল ক্ষিপ্র গতিতে। অপরদিকে লোকটি নিজের পিস্তলে ম্যাগাজিন ভরছে। মাত্রই পরিষ্কার করেছে, আগের ম্যাগাজিনে বুলেট ছিল না। বিরক্ত এবং ক্ষোভে তার চেহারা কুঞ্চিত হয়ে রয়েছে। মিনমিন করে অশ্রব্য শব্দে কি সব গালমন্দ করে চলেছে নিজে নিজে। রোজা এক মুহূর্ত নিজের হাতে ছুরি এবং অতঃপর লোকটা দ্রুত হাতের দিকে তাকালো। পিস্তল প্রস্তুত প্রায়। জীবনে কোনোদিন কাউকে গুরুতর আঘাত করেনি রোজা। তার হাত কাঁপতে থাকলো। একজন মানুষ হয়ে অপর একজন মানুষকে কিভাবে আক্রমণ করবে সে? এতটা নিষ্ঠুর হওয়া কি সম্ভব তার পক্ষে? সম্ভব রোজা, নিষ্ঠুর হও, নিজের আপনজনকে রক্ষায় নিষ্ঠুর হও। বাক্যটি ধ্বনিত হলো তার হৃদয়ে। কোনো উপায় নেই তার নিকট, আত্মরক্ষাতে সে বাধ্য। কি লাভ এই মনুষ্যত্ব বোধ হৃদয়ে পুষে, যদি তাহারই সর্বোচ্চ লুটে নেয়? তাছাড়া এরা মানুষ নয়, জানোয়ার। জানোয়ারকে খতম করে যদি জানোয়ার হওয়ার প্রয়োজন হয়, তাই হয়। তা না হয় হলো সে কতদিন থাকবে লুকিয়ে অন্য কারো উপর নির্ভর করে? প্রতিরোধ তাকে করতেই হবে। চোরের হাতল চেপে বসল রোজার আঙুল। দৃঢ় চেতনায় তার চেহারা উচ্ছ্বাসিত হয়ে উঠল। লোকটি সেফটি লক খুলছে। বর্তমানে শুধু অস্ফুট শব্দ করে অত্যন্ত দ্রুত গতিতে রোজার হাতে ছুরিটি গেঁথে গেল তার কাঁধ বরাবর। ছিটকে উঠল রক্ত। একবার থামল না রোজা। শক্তি প্রয়োগ করে দ্বিতীয়বার ছুরি চালালো তার পেট বরাবর। মুহূর্তে রক্ত ফিনকি দিয়ে উঠে রোজার হাত রাঙিয়ে তুলল। গেঁথে যাওয়া ছুরিটা এবার আর টেনে বের করতে পারল না রোজা। দৃশ্যটি তার শরীরকে নাড়িয়ে দিয়েছে যেন। গুলিয়ে উঠছে গা, চক্কর দিচ্ছে মাথা। লোকটি মেঝেতে লুটিয়ে পড়তে হাতের ঘরে পেছনে সরে গেল রোজা। নিজের হৃদস্পন্দের চেয়ে আর অনুভবে সক্ষম নয়। দৃষ্টির সামনে সবকিছু তার এক ভরাল দুঃস্বপ্ন মনে হচ্ছে, কিন্তু এটি দুঃস্বপ্নের সময় নয়। উঠতে চাইল রোজা। শক্তি হারিয়ে পরপর দুইবার পুনরায় বসে পড়ল মেঝেতে। তবুও হাল ছাড়ল না। উঠে সিঁড়ির দিকে ছুটল পুনরায়। ঠিক তখনই একেবারে মাথার
তার মাথার কাছে কানের পাশ দিয়ে সাই করে কিছু একটা ছুটে গেল। একটি শীষ বাজানোর মতো শব্দ শুনল রোজা। পরক্ষণে লক্ষ্য করলো দেওয়াল ফুটো হয়ে গেঁথে রয়েছে বুলেট। এক ঝটকায় পেছনে চাইল সে। ঠিক প্রবেশ পথের কাচের দরজার সামনে কালো পোশাক পরিহিত 5 জনের একটি দল। সকলেই সহস্র। একজনের উত্তোলিত হাতের লম্বাটে নল সম্মলিত লিভারভার থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। অপর একজন তার হাতটি নামিয়ে দিয়ে কঠোর কণ্ঠে জানালো, ইউ নিড হার অ্যালাউভ। নিজের জায়গায় জমে গেল রোজা। এতগুলো পুরুষ মানুষের সঙ্গে সে কিছুতেই পেরে উঠতে পারবে না। কিন্তু বর্তমানে মোকাবেলা ব্যতীত কি ভিন্ন কোনো উপায় রয়েছে? দলটি এগিয়ে আসতে আরম্ভ করলো। রোজা তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার মস্তিষ্ক বইছে চিন্তার ঝড়। সে দৌড়ানোর চেষ্টা করলে নির্ঘাত পায়ে গুলি করবে, তাই বর্তমানে নড়াচড়া হতে বিরত থাকলো সে। দলটির নেতা গোছের মানুষটি এগিয়ে এসে রোজার বাহু ধরে ফেললো শক্ত করে, টেনে তাকে নামিয়ে আনলো সিঁড়ি থেকে। তারপর ঠেলে দিল সামনে। চুপচাপ সামনে হাঁট। একজন রোজার হাত পিনমোড়া করে বেঁধে দিল। মেঝেতে পড়ে থাকা 2 জনকে বাকিরা তুলে নেওয়ার চেষ্টা করছে। রোজা ধীরে ধীরে এগোচ্ছে। তার গতি কমে আসতে পেছন থেকে ধাক্কা খেতে হচ্ছে। এক মুহূর্ত ভাবলো রোজা। উভয় হাতের মুঠো শক্ত করে যেন শক্তি সঞ্চয় করলো নিজের হৃদয়ে। তারপর অতর্কিতে ঘুরে গিয়ে তাকে ধাক্কা দেওয়া। লোকটার অতল পেটে বরাবর লাথি হাঁকিয়ে দিল। হাত বাঁধা থাকায় সামনে ঝুঁকে প্রচন্ড শক্তিতে আছড়ে পড়ল তার উপর। উভয়ে পড়ে গেল মেঝেতে। উবু হয়ে রোজা উঠার চেষ্টা করলেই ছুটে এলো 2 জন। একজন তার চুলের গোছা টেনে ধরল সহসায়। আপ! যন্ত্রণায় কেঁকিয়ে উঠল রোজা। মুহূর্তে তাকে সে আছড়ে ফেলল দেওয়ালে। কপাল ঠুকে তৎক্ষণাৎ উষ্ণ রক্ত গড়াতে থাকলো রোজার মাথা বেয়ে গাল পর্যন্ত। শরীরের তেজ কম না। সমস্ত শরীরে ঝনঝন ব্যথা সহ্য করতে না করতে পুনরায় একজন তার ঘাড় চেপে ধরল। সজোরে চেপে ধরল দেয়ালে। জিহ্বার রক্তের স্বাদ টের পেল রোজা। ঠোঁটের অবস্থা বেগতিক। নিঃশ্বাস নেওয়া অসম্ভব। দৃষ্টিশক্তিও হয়ে এসেছে ঝাপসা। জ্ঞান লোপ পাচ্ছে, বুঝতে পারল রোজা। কিন্তু কিছুই করার নেই। শরীর ছেড়ে আসতে দেওয়াল বেয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তার শরীর। শুধু চোখের পাতা আধ খোলা রইল। অস্বচ্ছ দৃষ্টি ভাসছে সম্মুখে। মেরে ফেললি নাকি? আরে না, বেঁচে আছে। মায়া মানুষ এত সহজে মরে না। কই মাছের জানো গো। লোকগুলো একত্রিত হয়ে এক মুহূর্ত কি যেন আলাপ করলো। সোবান ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ায় কিছুই শুনতে সক্ষম হলো না রোজা। তার কানে শুধু একটি অদ্ভুত সঙ্গীত বেজে চলছে। সবাইকে নিজের দিকে এগোতে লক্ষ্য করলো সে। এই বুঝি সমাপ্তি। চোখের পাতা বুঝে আসতে চাইলেও জোরপূর্বক তা খোলা রাখলো রোজা। রক্তে মাখামাখি অবয়বে চেয়ে থাকলো নিজের ঘাতকদের উদ্দেশ্যে। এক্ষুনি একে একজন কিছু উচ্চারণ করতে যাচ্ছিল, কিন্তু অতর্কিতে হাওয়ায় ভাসমান অবস্থায় বনবন করে ঘুরতে ঘুরতে কি একটা দ্রুত গতিতে ছুটে এলো। এসে সজোরে আঘাত হানলো তার মাথা বরাবর। মাথা চেপে ধরে মুহূর্তে মেঝেতে বসে পড়ল সে। বাকি সকলে হতচকিত হয়ে পড়ল। বিস্ময় খেয়াল করলো মেঝেতে পড়ে থাকা ধাতব জিনিসটি। একজোড়া লোহার নলের মতো অংশ সিলভার শিকল দ্বারা সংযুক্ত। রক্তের দাগ লেগে রয়েছে ধাতব অংশে। নানচাকস। প্রত্যেকের দৃষ্টি মুহূর্তে ঘুরে গেল পাশে। রোজাও অনুসরণ করলো তাদের দৃষ্টি। চোখের সামনে দৃশ্য সে ঠিক করে বিশ্বাস করে উঠতে পারল না। হাসপাতালে প্রবেশের কাচের দরজার সামনে দাঁড়িয়ে আছে আসমান। যথারীতি কালো ওভারসাইজ টি শার্ট এবং প্যান্ট বুটে আবৃত তার সম্পূর্ণ অবয়ব। মাথায় একটি ক্যাপ, মুখে মাস্ক, ফিগারলেস গ্লাভস পরিহিত। হাতে ঝুলছে অপর একটি নানচাকস, যেটার অপর প্রান্ত মেঝেতে গিয়ে ঠেকেছে। নয়নজোড়া অশুভ এক দীপ্তিতে জ্বলজ্বল করছে। হিংস্র পশুর ন্যায় ধীরগতিতে অগ্রসর হল আসমান। কোনো তাড়া নেই কোনো পরোয়া। এতজন সহস্র ব্যক্তিও তার নিটল অস্তিত্বের চির ধরাতে ব্যর্থ। এগিয়ে আসছে সে মৃত্যুদূত হয়ে। নান চক্রের ধাতব প্রান্তটি মেঝেতে ঘর্ষণের শব্দ তুলছে। তিনপতন নিরাপত্তায় তা ছাইয়ে দিচ্ছে অশরীরী এক আতঙ্ক। উপস্থিত সকলে দৃশ্যপটে অপর এক শিকারী সত্তার আগমনে হতবিম্বল হয়ে রয়েছে।
নিজেদের জায়গায় নড়তে ভীতি অনুভব হচ্ছে, যেন সম্মুখে বর্বর জ্যান্ত অবস্থায় করছে। সামান্যতম নড়াচড়া করলে ঝাঁপিয়ে পড়বে। এমনি এক পরাবাস্তব পরাবাস্তব আতঙ্ক শৃঙ্খলের মতো আবদ্ধ করে ফেলেছে তাদের, যার দরুন অস্ত্র থাকা সত্ত্বেও তারা স্থির হয়ে পড়েছে। আসমান এগিয়ে কিছুক্ষণ আগে ছেড়ে দেওয়া দ্বিতীয় নানচাক্সটি তুলে নিল। তার দুই হাতে বর্তমানে দুটি নানচাক্স। শিকারী দৃষ্টিতে সে তাকিয়েছিল গুলোর দিকে। পরক্ষণে নজর নামিয়ে মেঝেতে পড়ে থাকা ক্ষতপূর্ণ রোজার দিকে এক পলক চাইল সে। উঠুন! আসমানের কণ্ঠে ধ্বনিত হলো আদেশ। উপেক্ষা করতে পারল না রোজা। ধীরে ধীরে নিজেকে টেনে তুলল, হেলান দিল দেয়ালে, অতঃপর ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তাকালো আসমানের দিকে। কে তুই? এতক্ষণে যেন হুঁশ ফিরছে ঘাতক দলটির। প্রশ্নের উত্তর করার কোনো লক্ষণ প্রদর্শন করল না আসমান। তার দৃষ্টি নিবদ্ধ রোজার অবয়বে। রিভলভার উত্তোলন করল একজন, তাকে লক্ষ্য করে। ফিরেও চাইল না আসমান। রোজা অস্পষ্ট দৃষ্টিতে খেয়াল করল ফিঙ্গারলেস গ্লাভসের আড়ালে তার আঙুলগুলো নানচ্যাক্স চেপে বসেছে। পরবর্তী ঘটনার সময় এত দ্রুত ঘটল যে রোজা আহত শরীরে ঠিক মিলিয়ে উঠতে পারল না সকল কিছু। আসমানের নানচক্রের ঘাতকে ছিটকে গেল রিভলভার। ভারী বুলেটের লাথিতে কয়েক ইঞ্চি ভেসে দূরে মেঝেতে আছড়ে পড়ল একজন। অপর একজন নিজের অস্ত্র প্রয়োগ করার পূর্বেই নানচক্রের শিকল জড়িয়ে গেল তার কণ্ঠে। হ্যাঁচকা টানে লুটিয়ে পড়ল সে। হাঁটুতে সজোরে আঘাতে কটকট শব্দ হলো, ভেঙে গিয়েছে হাড়গোড়। এবার এক এক করে নয়, বরং সকলে একত্রে এগুলো আসমানের উদ্দেশ্য করে। রোজা নিজের কান চেপে ধরে শুধু চেয়ে রইল। তার সামনে সৃষ্টি হলো কুরুক্ষেত্র। নানচক্র আল্টিমেট ফিগার। একই টেকনিক প্রয়োগ করল আসমান। তার শরীর নমনীয় হওয়ার মাঝে ভেসে চলল। হাতের উভয় নানচক্র একত্রিত হয়ে ঘূর্ণির ন্যায় ঘোরাতে ঘোরাতে সেকেন্ডের মাঝে অবস্থান পরিবর্তন করতে থাকলো আসমান। ব্যাপারটা কাজ করলো অনেকটা ধারালো ব্লেডের মতো। যেই তার আশেপাশে ঘেঁষার চেষ্টা করলো, সেই নানচক্রের ধরসাই হতে বাধ্য হলো। মুহূর্তের মধ্যে পিস্তল কিংবা ছুরি এমন ধরনের অস্ত্র ছাড়াই হাসপাতালের সম্পূর্ণ মেঝেতে রক্ত সমুদ্র রঙিয়ে তুলল আসমান। যেন কোনো নৃত্যশিল্পী রক্তিম বর্ণের আবহে ফুটিয়ে তুলছে আপন কারুকার্য। রিভলভার ব্যবহারের সুযোগই পাচ্ছে না শত্রুপক্ষ। তাদের এতটাই বিপক্ষ এবং বিহ্বল করে তুলেছে আসমান যে ছন্নছাড়া হয়ে পড়েছে সকলে। রোজা শুধু ফ্যালফ্যাল করে চেয়ে দেখল। আসমানের হিসাবি পদক্ষেপ এবং জোরালো আঘাত লক্ষ্য করে উপলব্ধি করার সম্ভব যে এই ক্ষেত্রে যথাযথ প্রশিক্ষিত। শত চেষ্টার পরও তার দ্রুত গতির সঙ্গে পেরে উঠল না কেউ। একে একে লুটিয়ে পড়তে থাকলো নানচক্রের আঘাতের ক্ষতবিক্ষত শরীরে। কেউ কেউ মেঝেতে, কেউ রিসেপশনের ডেস্কের উপর, কেউ বা ওয়েটিং চেয়ারের উপর। মেঝেতে পড়ে কাতরাতে থাকা একজনকে রিভলভার তুলতে খেয়াল করলো রোজা। আসমান দুজনের সঙ্গে ব্যস্ত। পেছনে নজর দেওয়ার অবকাশ নেই। শরীর হেলিয়ে হাঁটু ব্যবহার করে এগুলো রোজা। হাত বাঁধা অবস্থায় চিন্তা ভাবনা না করে নিজের পা দিয়ে রোজা আঘাত করল লোকটার মাথা বরাবর। মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে উঠল তার শরীর। বন্ধ হয়ে এলো চোখের কথা। বুঝে পড়ল রিভলভার ওয়ালিত হাত। আসমান পেছনে তাকিয়ে দৃশ্যটি খেয়াল করলো। তারপর একজনের রিভলভার টেনে নিয়ে একে একে লুটিয়ে থাকা প্রত্যেকের কপালে লক্ষ্য করে ছুঁড়তে লাগলো এক একটি বুলেট। মৃত্যু নিশ্চিতকরণ। সাইলেন্সার যুক্ত থাকায় গুলির শব্দ হলো না, শুধু ফিনকি দিয়ে ছুটল রক্তের বন্যা। বড় দৃশ্যটি উপলব্ধি করতে না পেরে শক্তভাবে চোখ বুজে থাকলো রোজা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর যখন রোজা চোখ মেলে তাকালো, তখন এতক্ষণ ধরে চলা তাণ্ডব লীলার পরবর্তী অবস্থান ভেসে উঠল তার সামনে। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর যেন ঘূর্ণিঝড় বয়ে যাওয়া কোনো অভাগী স্থান। চেয়ার উল্টে পড়ে আছে, ডেস্ক তছনছ, দেওয়ালে দেওয়ালে রক্তচিত্র। মেঝের কথা আর বলার প্রয়োজন নেই, রক্তিম প্রবাহে ভাসমান
প্রাণহীন নিথর দেহসমূহ যেন হিংস্র হায়নার দল আক্রমণ করে নিঃশেষ করে দিয়ে গেছে গোটা এক গ্রাম। নৃশংস দৃশ্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, বুকটা কেমন ধরে আসে। এই বিভীষিকাকর একমাত্র কারিগর মেঝের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এই প্রথম আসমানকে কিছুটা ক্লান্ত হতে খেয়াল করলো রোজা। চুলে হাত চালিয়ে নিজেকে প্রশান্ত করার চেষ্টায় লিপ্ত সে। তার হাতের রক্তস্নাত মারণাস্ত্র নানচক্র দুটি বর্তমানে তার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। নিঃশব্দ রইল রোজা, বুঝতে পারল না কিছু বলবে কিংবা করবে কিনা। আসমান তার জীবন রক্ষা করছে গোটা 7 প্রাণের বিনিময়ে। রোজা অনুধাবন করতে ব্যর্থ সে ঠিক স্বস্তি বোধ করবে নাকি বিষাদ অনুভব করবে। অবশেষে আসমানের দৃষ্টি অপতিত হলো রোজার উপর। এগিয়ে এলো সে, বিনা কারণে সংকোচ হয়ে গেল রোজা। নিকটে পৌঁছে আসমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বরাবর তার চোখের দিকে। না চাইতো রোজা শিউরে উঠল। আসমানের দৃষ্টি যেন তার অন্তর পর্যন্ত ভেদ করে যাচ্ছে। বাকরুদ্ধ হয়ে রোজা অপেক্ষা করলো আসমানের বক্তব্যের আশায়। কি বলতে পারে সে? আপনি ঠিক আছেন? বেশি ব্যথা লেগেছে? এসব বলবে নিশ্চয়। ব্যথা তো বেশ লেগেছে, এখনো ঝিমঝিম করছে শরীর। সত্যি জবাব দেবে কি রোজা? তার সমস্ত আশা ভরসায় জল ঢেলে দিয়ে আসমানের কঠোর কণ্ঠস্বর শুধালো। আমার হুডি পড়েছেন কেন? মূর্খের মতো আসমানের দিকে তাকিয়ে থাকলো রোজা। তার ঠোঁট ফাঁক হলেও কিছুই উচ্চারণ করা সম্ভব হলো না।